একটা জরুরি বিষয় আমার গবেষণা থেকে বলবো সেটা হলো যে মেয়েরা প্রেমে পড়ে যে সর্বনাশটা হয়, ছেলেদের আবার হিরোইনের নেশা হলে সেই সর্বনাশটা হয়। এই নেশার সাথে মেয়েদের প্রেমের একটা বড় সম্পর্ক আছে। সেটা হলো চলতে চলতে কথা বলতে বলতে কোনো একটা ছেলের ব্যাপারে একটা মেয়ে সেই হিরোইনের মতো একটা নেশায় পড়ে যায়। এই ব্যাপারটা এরকম, ধরেন আপনি তানজিন তিশার কথা যদি ধরেন, হাবিবের সাথে সে ওরকম একটা নেশার মধ্যে পড়ে গেছে। কিছুতেই সে আর ওখান থেকে বের হতে পারছে না। তারপর খ্রিস্টি মুরে আমেরিকান আমার সাথে কাজ করতো ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনে। তার কিন্তু সৎ একটা মেয়ে ছিল। তার বয়ফ্রেন্ড তাকে মারতো। তো আমেরিকার মতো সোসাইটিতে ছেলেটাকে ছেলেটা যে মারতো, এরা অনেক চেষ্টা করেছে কিন্তু মেয়েটাকে বের করতে পারে। আমাদের পাশের একজনের হাজবেন্ড তাকে মারে, অনেক অত্যাচার করে, আরেকটা বিয়ে করেছে। কিন্তু কিছুতেই তার কাছ থেকে সে বের হতে পারছে না। তার মানে হলো হিরোইনের মধ্যে এমন কিছু আছে যে একটা পর্যায়ে আর সেটাকে ছাড়তে পারে না। এত কষ্ট, টাকা সংগ্রহ করা, সবকিছু ধ্বংস হয়ে যাচ্ছে, শেষ হয়ে যাচ্ছে। আপ্রাণ চেষ্টা করছে। আমি ৩ জনের কথা বলবো। একজন ২-৩ বছর নিয়মিত নামাজ পড়ল নেশা থেকে বের হওয়ার জন্য। আবার নামাজ ছেড়ে দিল। আরেকটা নেশাখোর প্রায় ৬ মাস ধরে নিয়মিত নামাজ পড়ল। নেশাটা ছাড়ার জন্য পারল না। তবে আরেকজনের অপেক্ষায় আছি। সে মোটামুটি কয়েক মাস হলে নামাজ পড়ছে। ফজরেও দেখা যায় ৫ বারই সে জামাতে পড়ে। ফজরে আমি নামাজ পড়তে যাওয়ার সময় দেখি যে তাকে মানে আপ্রাণ চেষ্টা করছে। এখন সে পারবে কিনা সেটা একটা বিষয়। আবার এই মেয়েদের ক্ষেত্রেও এরকম ভয়াবহ নির্যাতন, কষ্ট। আরেকজন পরামর্শ নিচ্ছে যে তাকে কারোর সাথে কথা বলতে দেওয়া হয় না। বাড়ি থেকে বের হতে দেয় না। তারপরেও সে ওই হাসব্যান্ডকে ছাড়া সে চলতে পারছে না। আরো অনেক ব্যাপার, গোপন ব্যাপার বলছি না। ৫ বছরের পরিচয়, তারপরে বিয়ে করেছে ১৯ বছর হলে। তার মানে ২৪-২৫ বছরের সম্পর্ক। বিয়েও হয়েছে ১৯ বছর আগে। কিন্তু কিছু সমস্যা করে, কিন্তু বের হতে পারছে না। তার মানে কি? তাহলে এই হেরোইনের মধ্যে এমন কিছু এলিমেন্ট আছে যে সাবকনশিয়াস মাইন্ডে একটা মানুষের মস্তিষ্কে, মগজে এমন একটা নেশা তৈরি করে যে নেশা থেকে কোনোভাবেই সে বের হতে পারছে না। ঠিক একইভাবে একটা ছেলের কথা, চলা এমনভাবে খাপে খাপ এমনভাবে সেট হয়ে গেছে যে কোনোভাবেই ওই ছেলেটাকে বাদ দিতে পারছে না। তবে এই গবেষণা আমি দীর্ঘদিন করে আমি বলছি। কিন্তু আমার কাছে একটা পদ্ধতি আছে। আমি যেহেতু সারা জীবনই দর্শন নিয়ে কাজ করছি, আমি বলি যে ৪০ বছর আমি ধ্যান করছি। আমার একটা বড় স্বপ্ন হলো বিখ্যাত কোনো যে রবীন্দ্রনাথ, সক্রেটিস, অ্যারিস্টটল এ ধরনের একটা জটিল অ্যাচিভমেন্ট করার আমি চেষ্টা করেছি অনেক বছর। এতে আমার অনেক ক্ষতি হচ্ছে। কিছুদিন আমি এটা ছাড়ছি না। কারণ হলো আমি অনেক জীবনের সব বিসর্জন দিয়েছি এগুলো শেখার জন্য। বিগত ৮ বছর ধরে আমি বিশ্বের সবথেকে সেরা ১০ জনের মতো ডাক্তার আছে। তাদের সাথে আমি ১০ ঘন্টা ধরে তার ভিডিও দেখি, এটা ওটা করি। মানে অনেকভাবে আমি ডাক্তারির যে ব্যাপারটা, যেহেতু ওষুধ খাওয়াটা ক্ষতিকর, লাইফস্টাইল হিপোক্রেটিস যে ২৫০০ বছর আগে বলেছি, এসব জিনিস নিয়ে কাজ করছি। তো সবকিছু মিলিয়ে আমার কাছে মনে হয় যে আমি যে এই গবেষণাটা করছি যে একটা মেয়ে কোনোভাবেই এত খারাপ ছেলে, কোনোভাবেই সেই ছেলের সাথে সে থাকতে চাচ্ছে না কনসিয়াসলি। কিন্তু অবচেতন মনে, সাবকনসিয়াস মাইন্ডে এমনভাবে অ্যাটাচ হয়ে গেছে। ঠিক হেরোইন খোরদেরও কিন্তু কনসিয়াস মাইন্ড, সেখানে কিন্তু সে যে নির্যাতিত, মানুষ অপদস্থ করে, কেউ পছন্দ করে না, টাকা সংগ্রহ করা অসম্ভব, এত দাম বেশি, কোনোভাবেই চাচ্ছে না যে সে নেশার মধ্যে থাকুক। কিন্তু
পরক্ষণেই আবার ইমোশন সাবকনশিয়াস মাইন্ডে এমনই তার নেশা কাজ করছে যে কিছুতেই এখান থেকে বের হতে পারছে না। তো আমি গবেষণা করে একটা সমাধান বের করেছি। সেটা এক ধরনের মেডিটেশন, এক ধরনের কাউন্সেলিং, কিছু জটিল কাজ আছে। আমি যদি বেশ কিছু সময় ধরে তার সাথে কথা বলি, তাহলে তার এখান থেকে বের হতে পারবে। তো এই ব্যাপারে কারো যদি দরকার হয়, আমি কিন্তু আমার ফেসবুকে বিভিন্ন জায়গায় আমার ক্যাম্পেইনও করেছি যে আমি এই বিষয়ে পরামর্শ দিই। প্রেম থেকে বের হওয়া বা প্রেমটাকে জোড়া লাগানো যেটা ব্রেকআপের পরে হয়। সংসারে অশান্তি। আমার ছাত্রী বলল যে আমার বোনটা তো সিরাজগঞ্জে দিয়ে আর ওদের বাড়ি হলো সাভারে। তো এই সংসার টিকলো না। উম আমি অনেক করলাম যে এত গোপন কথা তো জানা যায় না। কিন্তু সে এমন একটা তুচ্ছ কারণ দেখালো যে তার বোন ডিভোর্স দিয়েছে তার স্বামীকে তুচ্ছ। আমি বললাম, "আমি যদি জানতাম একেবারে সহজ ব্যাপার, একেবারে তুচ্ছ তাই।" তারপরে সে চাইলো যে আমি একটা ছেলে দেখি তার বোনের জন্য। তার বেশ কিছুদিন পরে বলল যে, "আরেকটা বিয়ে দিয়েছিলাম বোনকে, কিন্তু বোন আবার ডিভোর্স দিল।" এই যে কিছু কাউন্সেলিং এর ব্যাপার আছে, খুব তুচ্ছ। এই কয়দিন আগে বিয়ে হলো, কিন্তু আবার ৩ দিন হলে ওদের ডিভোর্স হয়ে গেছে। তুচ্ছ কারণ। একেবারে তুচ্ছ কারণ। তারা ভাবছে যে এটা একেবারে অসম্ভব ব্যাপার, আসলে না। একেবারে তুচ্ছ কারণে মানে এত সহজ একটা বুদ্ধি সে কেন তাদের নাই? কারণ এই যে আমি ৪০ বছর আমি ১৮ ঘন্টায় চেষ্টা করি এই দর্শন নিয়ে কাজ করা। ছেলেমেয়েরা আ নানানজন ডাক্তারি ক্ষেত্রে তো আছেই। বিশেষ করে প্রেম ব্রেক হলে কিভাবে ফেরত আনা যায়, স্বামীর দাম্পত্য কলহ হলে কিভাবে সমাধান করা যায়, শেয়ার বাজার থেকে শুরু করে ইংরেজির ব্যাপারে আমি এগুলোই করছি। হয়তো আমার পার্সোনাল অনেক সমস্যা থাকতে পারে। মনে করবেন যে আপনি কি হয়েছেন সেটা বলতে পারেন। কিন্তু এখানেও মনে রাখতে হবে যে সক্রেটিস কিছুই ছিলেন না। কাজী নজরুল ইসলাম কিছুই ছিলেন না। তবে কাজী নজরুল ইসলাম পরে লেখালেখিতে নাম করেছে, রবীন্দ্রনাথ পড়েছে। অনেকে আছে যে ৩০-৪০ বছরে অনেক নাম করে ফেলেছে। বিখ্যাত যেসব দার্শনিক আছে, সাহিত্যিক আছে, কবি আছে। সক্রেটিসের সেক্ষেত্রে ৭১ বছর পরে মৃত্যুদণ্ডর অনেক পরে প্লেটো আর জেনোফোনের যে ডায়ালগ সেগুলো দেখে মানুষ বুঝতে পেরেছে যে সক্রেটিস সারা জীবন মানুষের উপকারের জন্য ব্যয় করেছে, ছেলে মেয়েদের সঠিক পথে আনার চেষ্টা করেছে, অনেক কিছু করেছে, কিন্তু শেষ পর্যায়ে তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয় এবং মৃত্যুদণ্ড এই ৭০ বছরে কার্যকর করা হয়। এরকম অনেক ইতিহাস আছে। আমি হয়তো একেবারেই জিরো। বলতে পারেন যে আপনার এই সমস্যা আপনি সমাধান করতে পারেন না কেন? এরকম আছে। কিছু জিনিস আছে নিজেরটা পারা যায় না। হাতের রেখা আমি অনেক বছর ধরে দেখি। তো সেখানেও কিন্তু আ বলতে পারেন যে আপনার ভাগ্য পরিবর্তন করতে পারেন না। আসলে এটা না। যে ১০০০ টা বিয়ে দিয়েছে তার বিয়ে হয়নি। ঘটক পাখি ভাই বলতে পারেন। আমাদের চারঘাটে একজন আছেন। এত বিয়ে দিয়েছে কিন্তু সে কিন্তু বিয়ে করতে পারেনি। তো এরকম প্রকৃতির কিছু আল্লাহর কিছু রহস্য আছে। কিন্তু মেয়েদেরকেও আল্লাহ এমনভাবে তৈরি করেছে যাতে করে ওই মেয়েটা এক পুরুষে আসক্ত থাকে। এই এক পুরুষে আসক্ত রাখার জন্য আমার মনে হয় যে এমনভাবে খাপের খাপ, খাপের খাপ, খাপের খাপ এমনভাবে ছেলেটার সাথে মিলেছে বা পুরুষটার সাথে মিলেছে সে বের হতে পারছে না। মোস্তাক দেখেন তার বউ অনেক কম বয়সী যেটা তিশা। আবার হুমায়ূন আহমেদ দেখেন এই যে শাওনের সাথে। অনেক বয়সের পার্থক্য। মানে কিভাবে একটা হুকিং হয়। তোমার তুলনা তুমি সবথেকে পচা উপন্যাস সমরেশ সুনীল গঙ্গোপাধ্যায়ের। কিন্তু সে উপন্যাস আমি পড়ছি বিরক্ত হচ্ছি। কিন্তু আমি বের হতে পারছি না। যে এতখানি পড়লাম উপন্যাসটা, দেখি না শেষে দেখলাম এমন উন্নত সুন্দর কথা শিখলাম যে আমি কোনো উপন্যাসে বা কোথাও আমি এত সুন্দর কথা শুনিনি। কিন্তু হুয়া একটা
উপন্যাস। আমার জীবনের সবথেকে খারাপ উপন্যাস হলো 'তোমার তুলনা তুমি' সুনীল গঙ্গোপাধ্যায়ের। সেখানে আবার শেষে আমি পৃথিবীর সবথেকে ভালো জ্ঞানটা আমি পেয়েছি। ধরনের কেমন যেন একটা জটলা আছে, প্রাণ কোম্পানি ধরেন, গোটা আম দিবে, সেই চুষা অন্যদিকে চলে যাবে লেয়ার। এমনভাবে পাঠি বেরিয়ে যাবে, এমনভাবে হতে বোয়ামের ভিতরে মানে বোতলের ভিতরে সেই আ প্রাণের জুস দেখা যাচ্ছে। সেই তার মানে পেস্টের ক্ষেত্রে আপনি দেখেন যে পেস্টের এখানে ওখানে নিজে এটা ওটা প্রসেসিং করতে একটা টিউবের মধ্যে পেস্ট ঢুকে যাচ্ছে। সেই টিউবটা বের হলে সেই টিউবের একটা জায়গায় এসে সিপি যে মুখটা সেটা মেরে দিচ্ছে। আরেকটাতে লেভেল যে কাগজ করা আছে সে কাগজ করে একেবারে তার মানে কিছু জিনিস আপনি সেই পেস্ট কোম্পানির মেশিনের ভিতরে ঢুকাই দিলেন। সেটা বিভিন্ন জায়গায় খাপে খাপ মিলতে শেষে এই অটোমেটিক প্রসেসে হচ্ছে। ঠিক একটা মেয়েরও একটা ছেলের ব্যাপারে বা একটা পুরুষের ব্যাপারে এমন আসক্তি তৈরি হয় যে কিভাবে এমনভাবে লেগে গেছে যে অন্য জায়গায় যেন সে না যায়। সে আপ্রাণ চেষ্টা করছে যে ছেলেটা ভালো না, জীবনটা ধ্বংস হয়ে যাবে, এটা ওটা সেটা। কিন্তু সে পারছে না। এরকম জটিল তবে যদি কেউ এরকম বিপদে পড়েন বা কারো সাহায্য দরকার হয়, আপনি আমাকে কমেন্ট করেও জানাতে পারেন। কোনোভাবে আমার সাথে যোগাযোগ করতে পারেন।